জুলাই হত্যাকাণ্ডের গোপন কল রেকর্ড, ফরেনসিকে ৩ গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোন। এবং সর্বশেষ জানাবো জামায়াতের পর এবার বড় শোডাউনের পরিকল্পনা বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই হত্যাকাণ্ডের গোপন কল রেকর্ড, ফরেনসিকে ৩ গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোন। ঐতিহাসিক ছাত্র জনতার জুলাই আন্দোলন দমনে সংঘটিত হত্যাকাণ্ডে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের বিষয়টি এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে। অভিযোগ উঠেছে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং দলের বিশ্বস্ত নেতাকর্মীদের আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এই অভিযোগের সূত্র ধরে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তানভীর হাসান সৈকতের ব্যবহৃত ফোন সেটগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সরকার পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় এই ৩ আসামি গ্রেফতার হন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ফোন সেটগুলোর ফরেনসিক পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সে অনুযায়ী আসামিদের মোট 7টি ফোন সেট সিআইডির ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে পলকের ব্যবহৃত 3টি এবং টুকু ও সৈকতের 2টি করে 4টি ফোন সেট রয়েছে। তবে তদন্ত সংশ্লিষ্টরা ফরেনসিক পরীক্ষার রিপোর্ট সম্পর্কে কোনো তথ্য জানতে রাজি হননি। প্রসঙ্গত, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে প্রযুক্তির সহায়তায় নানা ধরনের ডিজিটাল ডাটা পুনরুদ্ধার করা হয়ে থাকে। মোবাইল ফোন সহ যে কোনো ডিজিটাল ডিভাইস থেকে মুছে ফেলা ছবি, ভিডিও ও খুদে বার্তা সহ যাবতীয় ডকুমেন্ট ফিরে পাওয়া যায়। 2022 সালের এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় ডিজিটাল তথ্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আদালতে গৃহীত হচ্ছে। মামলার নথিপত্র ঘেঁটে দেখা যায়, গত বছর 20 জুলাই পল্টন থানায় দায়েরকৃত রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় আসামিদের ব্যবহৃত উল্লেখিত 7টি মোবাইল ফোন সেট জব্দ দেখানো হয়। পরে তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর আব্দুল্লাহেল বাকি এগুলো ফরেনসিকে পাঠানোর আবেদন করেন। এতে বলা হয়, আসামিরা সরকার এবং দলীয় পলিসি মেকার এবং ক্যাডার ছিলেন। অত্র মামলায় তাদের সংশ্লিষ্টতা তথা হত্যাকাণ্ডের হুকুমদাতা সহ জড়িত অন্য আসামিদের শনাক্তকরণের জন্য এসব ফোনের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা করা প্রয়োজন। জব্দ ফোনগুলোর মধ্যে রয়েছে সাবেক প্রতিমন্ত্রী পলকের একটি আইফোন 15 প্রো এবং 2টি স্যামসাং S24 আলট্রা, সাবেক ডেপুটি স্পিকার টুকুর ব্যবহৃত একটি নোকিয়া বাটন ফোন, একটি স্যামসাং গ্যালাক্সি M14 এবং নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার সৈকতের একটি আইফোন ও একটি ডোকোমো 5G মডেলের ফোন সেট। সংশ্লিষ্টরা জানান, জুলাই জুড়ে ছাত্র জনতার আন্দোলন তীব্রতর হয়ে উঠলে শেখ হাসিনা বিচলিত হয়ে পড়েন। এ সময় তৎকালীন মন্ত্রী, এমপি ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ফোন করে দফায় দফায় কথা বলেন তিনি। এক পর্যায়ে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে বিশেষ ব্লক রেড অভিযান শুরু হয়, কিন্তু এতেও আন্দোলনের রাশ টানতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নির্বিচারে গুলির নির্দেশ দেন ভারতে পলাতক সাবেক এই প্রধানমন্ত্রী। সূত্র জানায়, ইন্টারনেট বন্ধের বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে শেখ হাসিনার সাবেক প্রতিমন্ত্রী পলকের কাছে কয়েক দফা ফোন করেন। প্রায় একই সময়ে তিনি তৎকালীন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের ফোনেও বিশেষ বার্তা পাঠান। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল ও ভাইবার সহ বেশ কয়েকটি যোগাযোগ অ্যাপস বার্তা আদান প্রদান করা হয়। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল ও ভাইবার সহ বেশ কয়েকটি যোগাযোগ অ্যাপসে বার্তা আদান প্রদান করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা যুগান্তরকে বলেন, গ্রেফতারকৃত আসামিরা সরকার পতনের পরপরই আত্মগোপনে চলে যান। ওই সময় প্রত্যেকে তাদের ফোন সেট থেকে সব ধরনের ডাটা মুছে দেন। এমনকি হোয়াটসঅ্যাপ, সিগন্যাল এবং ভাইবার অ্যাপস ডিলিট করে দেওয়া হয়। এর ফলে জব্দকৃত ফোন সেটে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। পরে ফোন সেটগুলো ফরেনসিকের জন্য আদালতে আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেন। পুলিশের আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তথ্য আদান প্রদানের সম্পূর্ণ ইতিহাস, সময়কাল, বার্তার বিষয়বস্তু এবং মিডিয়া ফাইল আদান প্রদান হয়েছিল কিনা সেই বিষয়ে বিস্তারিত জানা প্রয়োজন। এছাড়া মুছে ফেলা এবং আর্কাইভড তথ্য, ইন্টারনেট বন্ধের বিষয়ে কথোপকথন,
খুদে বার্তা, গোপনীয় অ্যাপস, ইমেইল আদান প্রদান এবং এইসব ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষ যুক্ত থাকলে তার সম্পর্কেও তথ্য উদ্ধার করতে হবে। এই প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর আব্দুল্লাহিল বাকি যুগান্তরকে বলেন, বিষয়টি গোপনীয়। আদালতের নির্দেশনা অনুযায়ী কয়েকটি ফোনের ফরেনসিক পরীক্ষা চলছে। রিপোর্টে প্রাপ্ত তথ্য উপাত্ত যথাসময়ে প্রতিবেদনে উল্লেখ করা হবে। বিচার প্রক্রিয়ায় এ ধরনের ডিজিটাল তথ্যের গুরুত্বের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত বিশেষ প্রসিকিউটোরিয়াল টিমের উপদেষ্টা অ্যাডভোকেট এহসানুল হক সামাজিক যুগান্তরকে বলেন, জুলাই হত্যা মামলার তদন্তে ডিজিটাল ডিভাইস রক্ষিত এসব তথ্য উপাত্ত খুবই গুরুত্বপূর্ণ। যদি সেসব তথ্য মামলার সঙ্গে সম্পৃক্ত হয়, সেক্ষেত্রে তা বিচারের জন্য ম্যাটেরিয়াল ফ্যাক্টস হিসেবে গণ্য হবে। জামায়াতের পর এবার বড় শোডাউনের পরিকল্পনা বিএনপির। জামায়াতে ইসলামীর সমাবেশের পাল্টা হিসেবে ঢাকায় এখন কোনো সমাবেশ করতে চায় না বিএনপি। দলটি মনে করছে পাল্টা কর্মসূচিতে গেলে নিজেদের দুর্বলতা এবং প্রতিপক্ষের গুরুত্ব বেড়ে যাবে। তাই পাল্টা সমাবেশের কোনো প্রয়োজন নেই, কারণ বিএনপি রাজনৈতিক সাংগঠনিক সক্ষমতা নতুন করে প্রমাণ করার কিছু নেই। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল। বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সংগ্রাম হয়েছে তার প্রতিটি বাঁকে এই দলটির ভূমিকা রয়েছে, এখনও ভূমিকা রেখে চলছে। দেশকে গণতন্ত্র উত্তরণের পথে যখন যে কর্মসূচির প্রয়োজন হয়, বিএনপি সেই কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এখন গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি পালন নিয়ে ব্যস্ত রয়েছে। জুলাই আগস্ট স্মরণে দলটির ৩৬ দিন ব্যাপী যে কর্মসূচি চলছে, সেগুলোর সর্বশেষ কর্মসূচি হিসেবে আগামী ৬ আগস্ট ঢাকায় সর্ববৃহৎ বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। এ নিয়ে এখনও সেভাবে দলীয় প্রস্তুতি শুরু না হলেও এই কর্মসূচিকে মহাসমাবেশে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। বিজয় মিছিল ঘিরে সেদিন ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটাবে দলটি, যা জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সমাবেশকে বহু গুণে ছাপিয়ে যাবে। এর মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত জাতীয় নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের ওপর পরোক্ষভাবে এক ধরনের চাপও সৃষ্টি করতে চাইবে বিএনপি। কারণ সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষিত না হওয়ায় দলটি এখনও শঙ্কা, নির্বাচন প্রলম্বিত এমনকি বানচাল করারও ষড়যন্ত্র রয়েছে। এর অংশ হিসেবে সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে তৎপর হয়েছে। সাম্প্রতিক সময়ে মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনা তারই প্রমাণ। পরিবর্তিত পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবিতে গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো এককভাবে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এই সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে। এতে করে নির্বাচনী রাজনীতিতে বিএনপি চাপে পড়ে গেল কিনা রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা হচ্ছে। তবে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে আলাপকালে তারা বলেন, এটা একটা নিরর্থক আলোচনা, এখানে চাপের কিছু নেই। গণতান্ত্রিক রাজনীতিতে বিভিন্ন দলের বিভিন্ন দাবি দেওয়া থাকবে, ভিন্ন মত থাকবে। ডেমোক্রেটিক প্র্যাকটিসের অংশ হিসেবে দলগুলো তাদের সেই দাবি দেওয়া জানাবে, সভার সমাবেশ করবে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রে তাদের সেই অধিকার রয়েছে। জামায়াতের সমাবেশকে এভাবেই দেখছে বিএনপি। দলটির দাবি, বিগত ফ্যাসিস্ট আমলে দেশে গণতন্ত্রের চর্চা ছিল না, ফলে রাজনৈতিক দলগুলোর সভার সমাবেশ করারও কোনো অধিকার ছিল না। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ সমাবেশ করেছে, নেতাকর্মীরা এসেছেন, এটা রাজনীতির জন্য ভালো। এর পাল্টা হিসেবে আমরা কোনো কর্মসূচির চিন্তা ভাবনা করিনি। আমরা মাঠে আছি, জামায়াতে ইসলামীও মাঠে আছে, যে যার দলীয় কর্মসূচি করছে। এখানে প্রতিযোগিতার তো কোনো বিষয় নেই। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি ও জামায়াত আলাদা পথে হাঁটতে শুরু করে। দু দলেরই এখন লক্ষ্য আগামী নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করা। তবে নানা ইস্যুতে দল দুটির মধ্যে প্রায়ই টানাপোড়েন দেখা যাচ্ছে, রয়েছে পাল্টাপাল্টি রেষারেষিও। একে অন্যের বিরুদ্ধে সমালোচনায়ও মুখর। বক্তব্য বিবৃতি ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল আরেক দলকে টার্গেট করে নানা ধরনের ক্যাম্পেইনে লিপ্ত রয়েছেন তাদের কর্মী সমর্থকরা। সর্বশেষ মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি জামায়াতের মধ্যে সম্পর্কের দারুণ অবনতি ঘটে। তারপরও বিএনপি মনে করে রাজনৈতিক ঐক্যের স্বার্থে ফ্যাসিবাদ মোকাবেলায় তাদের ভূমিকা একই পথে থাকবে। অবশ্য দীর্ঘদিনের মিত্র হলেও আগামী নির্বাচন সামনে রেখে জামায়াতের সঙ্গে এবার নির্বাচনী জোট করছে না বিএনপি।
এটা এখন অনেকটাই স্পষ্ট। ফ্যাসিবাদ বিরোধী যুগপথের মিত্রদের নিয়ে নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা করছে বিএনপি। অন্যদিকে জামায়াত ও ইসলামী দলগুলো সহ পিআর চাওয়া অন্যদের নিয়ে জোট গঠনে তৎপর রয়েছে। এর অংশ হিসেবে পিআর পদ্ধতিতে যারা জাতীয় নির্বাচন চায় তাদের সোহরাওয়ার্দী সমাবেশে আমন্ত্রণ জানিয়েছিল জামায়াত। সেখানে বিএনপিকে কোনো দাওয়াত দেওয়া হয়নি। বিএনপি পিআর নয়, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন চায়। বিএনপি এখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে ৩৬ দিন ব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালন করছে, যা গত ৩০ জুন মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয়েছে। এর অংশ হিসেবে আজ সোমবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে ভার্চুয়ালি প্রধান অতিথি থাকবেন। এছাড়া আগামীকাল মঙ্গলবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহিলা দলের উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।